প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি তাদের ব্যক্তিগত রাগ ক্ষোভ থাকতে পারে, সেটা রোল আউট করার কোনো সুযোগ নেই। ওই জেনারেলাইজড স্টেটমেন্ট বলছি। আমি ওই কেসে আসলে কি হয়েছিল সেটাতে কোনো অংশেই কোনো দিক থেকেই জড়িত ছিলাম না। ফলে আমার জন্য বলা মুশকিল যে স্পেসিফিক আসলে কি হয়েছে এই কেসে, কিন্তু আমি ওভারঅল একটা পারসেপশনের জায়গা থেকে কিছু ক্রিটিসিজম করেছিলাম। এবং একটি কেস উচ্চ আদালত থেকে খালাস হয়ে যাওয়ার পরে সেই কেসের খালাস হয়ে যাওয়া এবং আইনজীবীদের মামলা পরিচালনার পদ্ধতি, তাদের ফেলিওর, এই জায়গাগুলোকে কিছুটা নোটিফাই করার চেষ্টা করেছিলাম। সেই নিয়ে আমার একটা পার্টিকুলার অবজারভেশন আমি শেয়ার করার পরে লাস্ট ট্রাইব্যুনালের পক্ষ থেকে আমার নাম উল্লেখ না করেই এক ধরনের একটা প্রতিবাদ লিপি কিন্তু পাঠানো হয়েছিল, অর্থাৎ ওনারা সেটাকেও ডিসক্রেডিট করার চেষ্টা করেছেন। আইনগত জায়গাতে কোনো রকমের আর্গুমেন্ট তৈরি না করে ব্যক্তি আক্রমণ করে আসলে এই বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের প্রেস রিলিজ গুলো ওনারা পাঠিয়েছেন। ফলে এরপর থেকে আসলে আমি নিজেও খুবই ডিসইন্টারেস্টেড ফিল করেছি যে এখানে আসলে কনস্ট্রাকটিভ আলোচনারই কোনো সুযোগ নেই। কারণ মন গড়া ভাবে যদি যে কেউ ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করে, তাহলে প্রতিষ্ঠান আক্রমণ করছে ব্যক্তির বিরুদ্ধে। ফলে এটা তো একটা ডেঞ্জারাস প্রপোজিশন। কারণ আইনটা এতটাই ঝাপসা, তারা যখন যাকে মনে করে তাকেই আসলে এখানে ফ্রেম করার মতো একটা সুযোগ এখনো পর্যন্ত রয়ে গেছে, যেটা নিয়ে আমি শুরু থেকেই ক্রিটিসাইজ করছি। যে প্রসিডিওর কি হবে, তারা কোন প্রসিডিওর মেনে চলবে, সেই প্রসিডিওরের জায়গায় আইনই বলে দিচ্ছে যে তারা নিজেদের মতো করে প্রসিডিওর বানিয়ে নিতে পারে। তো যে যখন আসছে তার মতো করে প্রসিডিওর বানাবে। একই রকমের অভিযোগ কিন্তু আওয়ামী লীগের আমলেও ছিল, যখন জামাতে ইসলামের নেতাদেরকে বিচার করা হচ্ছে তখন কিন্তু এই অভিযোগগুলো এসছে যে এখানে ডিফেন্সকে সুযোগ দেওয়া হয়নি, তাদের মনের মতো করে যা মন চাই সেভাবে হচ্ছে প্রসিডিওর অনুসরণ করেছেন। এটা খুবই বিপজ্জনক একটি অবস্থা পুরো এই ট্রাইব্যুনালের, বিশেষত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে এখনো পর্যন্ত রয়ে গেছে। সেইটার লোপহোল গুলো নিয়ে কথা বলতে তাহলে এই যে লোকসভা গুলো যেহেতু থেকে যাচ্ছে, বলছেন আপনি যে একটা ঝাপসা আইন, এইভাবে তো আইনের আসলে কোনোভাবে ঝাপসা হবার সুযোগ থাকে না। তাহলে সেটি আসলে আইনের মানে যে মর্যাদা সেটিই থাকে না। তাহলে সেটি যেমন এই মানে এই বিষয়টি দেখিয়ে বা প্রক্রিয়াগত ত্রুটি দেখিয়ে আমরা দেখছি এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছিল, তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং সেই আইন মানে পুরো বিচার প্রক্রিয়াকে খুবই তুলোধনা করা হয়েছে, রায়ের মধ্যে বলা হয়েছে পরবর্তীতে সেই খালাস দেওয়ার জায়গায়। এবং এরকমই কি ভবিষ্যতেও এই রায়গুলোর অবস্থাও হতে পারে কিনা যদি ত্রুটিযুক্ত আইন এবং ত্রুটিযুক্ত পদ্ধতি হয়ে থাকে? চ্যালেঞ্জ তো হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই থাকবে। আমি সে কারণেই প্রসঙ্গটা তুললাম যে দুটো কম্প্যারিজন যদি আপনি করেন, দুটো সময়ের ঠিক উল্টো চিত্র। যেটা ধরেন আওয়ামী লীগের পুরো শাসনামলে যেই অভিযোগগুলো উঠেছে, ঠিক একই ধরনের অভিযোগগুলো কিন্তু এখন একই ট্রাইব্যুনালের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যখন মামলা পরিচালনা হচ্ছে সেখানেও কিন্তু উঠছে। আমাদের যে জায়গাটা হলো, আমি আমি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের মতাদর্শের লোক নই, কিন্তু আমার যে আইনজীবী হিসেবে যে অবজারভেশনটা, সেটা হচ্ছে আপনার বিচার প্রক্রিয়াটাকে তো একটা অবজেক্টিভ জায়গা থেকে দেখতে হয়। সেখানে আপনি যদি পার্টিজান হতে শুরু করেন, সেখানে আপনার অ্যাটিচিউডটা যদি বা কোর্টের ব্যবহারটাকে যদি আপনি এমন ভাবে করেন, সেটা আপনার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই এই পুরো একটা ইনস্টিটিউশন ব্যবহৃত হচ্ছে, তাহলে তো হচ্ছে আসলে খুবই মুশকিল। তাহলে ওই বিচারের জায়গাটাকেই নিশ্চিত করাটা খুবই তখন অসম্ভব হয়ে পড়ে। জি, স্পষ্ট। তাহলে সামনে মানে এইটাকেও চ্যালেঞ্জ করবার একটা জায়গা রয়েই যাচ্ছে। ডেফিনেটলি থাকবে। কিন্তু নিশ্চয়ই সেটা একটা সরকার আসলে কোন সরকার আছে চেয়ারে সেটি একটা দেখার বিষয় হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ আমলের রায়টি বাতিল হয়ে গেল অন্তর্বর্তী সরকারের সময়। সেই সময় রায় এখন সামনে কি হবে দেখার বিষয়।